চাকরি ফিরে পাচ্ছেন না, এ কথা শুনেই হার্ট অ্যাটাকে প্রাণ হারিয়েছেন চাকরিচ্যুত পুলিশ সদস্য এএসআই মিজান। এছাড়াও কেউ মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছেন। জীবিকার সন্ধানে কেউ অটোরিকশা চালাচ্ছেন, কেউ আবার ফেরি করে পানি বিক্রি করেন, কেউ কেউ প্যাডেল চালিত রিক্সা চালান। এরকম অগণিত পুলিশ সদস্যর বাড়িতে চলছে মানবেতর জীবনযাপন। বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে বৈষম্যের শিকার হয়ে স্বৈরাচারীর দোসর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বেনজির হাবিব বিপ্লব কুমারদের রোষানলে পড়ে 2 সহস্রাধিক পুলিশ সদস্যকে বিভিন্ন অজুহাতে চাকরিচ্যুত হতে হয়। এসব ভুক্তভোগী পুলিশ সদস্যরা ছাত্র জনতার 24-এর গণ অভ্যুত্থানের পর চাকরিতে পুনর্বহালের দাবি জানান। তাদের দাবিতে সাড়া দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন তৎকালীন পুলিশের আইজিপি বরাবর এসব চাকরিচ্যুত পুলিশ সদস্যদেরকে যথাযথ নিয়মে আবেদন করার নির্দেশ দেন। সেই নির্দেশনা মোতাবেক 2 সহস্রাধিক পুলিশ সদস্য আবেদন করার পরেও প্রায় 3 মাস অতিবাহিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের বিষয়ে এখনও কোনো কুল কিনারা করতে পারেনি। চাকরি ফিরে পাওয়ার আশায় প্রশাসনিক দীর্ঘসূত্রতার মাঝেই দুশ্চিন্তায় চট্টগ্রামে সিএনজি চালানোর সময় স্ট্রোক করে মারা যান এএসআই মিজান। চট্টগ্রাম থেকে তার লাশ গ্রামের বাড়ি শেরপুরে নেয়ার মতো টাকাও ছিল না পরিবারের লোকজনের হাতে। পরে চাকরিচ্যুত অন্যান্য পুলিশ সদস্যদের তোলা চাঁদার টাকায় তার লাশ গ্রামে নিয়ে দাফন করা হয়। চাকরিচ্যুত কনস্টেবল তরিকুল ইসলাম মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে খুলনায় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। টাকার অভাবে সুচিকিৎসা করাতে পারেন না। ঢাকা জেলার সাভার থানায় কর্মরত ছিলেন এসআই আমিনুল ইসলাম। তিনি জানান, স্ট্রোকজনিত কারণে আমার বাম সাইড প্যারালাইজড হয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলাম। চিকিৎসার খরচ বহন না করতে পেরে বর্তমানে বাসায় আছি। কনস্টেবল রাশেদুল ইসলাম একজন চাকরিচ্যুত পুলিশ সদস্য। তার সর্বশেষ কর্মস্থল ছিল ডিএমপিতে। চাকরি হারিয়ে বর্তমানে রিক্সা চালিয়ে দিন কাটাচ্ছেন তিনি। ভুক্তভোগী এসব পুলিশ সদস্যরা বলেন, পুলিশের চাকরিটা এমনই একটা চাকরি যে কেউ যদি চাকরিচ্যুত হন তাহলে তার পারিবারিক সামাজিক অবস্থান এতটাই নিচু হয়ে যায় যে অন্য কোনো চাকরি তার কপালে জোটে না। চাকরি হারানো 2 সহস্রাধিক পুলিশ সদস্য বছরের পর বছর চাকরি ফেরত পাওয়ার আশায় আদালতের দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে মামলা চালাতে চালাতে সহায় সম্বলহীন হয়ে পড়েছে। বর্তমানে তারা মানবেতর জীবনযাপন করছেন। অথচ এসব ব্যক্তিদের চাকরিচ্যুতির অবৈধ আদেশের বিরুদ্ধে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করে সসম্মানে চাকরিতে পুনর্বহালের রায় ও আদেশ পাওয়ার পরেও তাদেরকে পুনরায় কর্মস্থলে যোগদান করার সুযোগ দেয়নি স্বৈরাচারী হাসিনা সরকারের তল্পি বাহক বেনজির হারুন হাবিবের মতো স্বেচ্ছাচারী ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ। বিভিন্ন অজুহাতে তাদেরকে বছরের পর বছর ঝুলিয়ে রেখে ডিপার্টমেন্টের বাইরে রাখা হয়েছে, যা অত্যন্ত অমানবিক। রাজধানীর পুলিশ সদর দপ্তরের সামনে থেকে মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। 27/7/2021। আপনি এখানে একা আছেন হাসপাতালে এই অবস্থার মধ্যে, আপনার ফ্যামিলির পরিবারের লোকজন কোথায়? পরিবারে স্যার বৃদ্ধ বাবা আর মা আছে স্যার। আমি এই অবস্থায় তাদের 2টা বছর সে কষ্ট করছে স্যার। আমি মনে করেন তাদের আর কষ্ট দিয়ে যাচ্ছিল স্যার। তারপরে এক পর্যায়ে মা কান্নাকাটি শুরু করছে, এক পর্যায়ে লঞ্চে উঠছে স্যার। কালকে আমার পরিবারের উপর অ্যাটাক হয়েছে স্যার। আমি হাসপাতালে পা পছন্দ নিয়ে বসছি, ওরা দুর্নীতিরা জানিয়ে গেছে যে আমি পছন্দ নিয়ে ধরেছি আমার ভাই। পরে আমার টাকা দুর্নীতিকে উচ্ছেদ করে দেওয়ার জন্য স্যার এরকমভাবে সাতশো লোক আমার বিরুদ্ধে বাবা মার গায়ে হাত তুলছে স্যার। আপনি হাসপাতালে ভর্তি আছেন কতদিন ধরে? স্যার আমি হাসপাতালে ভর্তি আছি 1 মাসের উপরে স্যার। আপনার এই পায়ের জন্য ডাক্তার আপনাকে কি বলেছে? পায়ের জন্য স্যার ডাক্তার বলছে আমার ইমিডিয়েটলি অপারেশন লাগতেছে। পায়ে আঘাত পেয়েছিলেন কিভাবে? স্যার ব্রিজ থেকে ওই চাকরি চলে যাওয়ার পরে স্যার আমি এটা ভালোভাবে মাথায় নিতে পারিনি স্যার। আমি গাড়ি চালাচ্ছিলাম, আমি এখনও ক্যালকুলেট করতে পারি নাই যে আমার চাকরিটা কী জন্য গেল। আমার অপরাধটা কি করলাম না, চুরি ডাকাতি, খেলাম না জোয়ার, করলাম না মাদক ব্যবসা,
কোনো অন্যায় অপরাধ নেই, করলাম না ধর্ষণ, যেগুলো গুরুতর অপরাধ, যেগুলো করলে চাকরি যায় স্যার, এগুলো তো আমার নাই স্যার। এইগুলো ক্যালকুলেট করতে গাড়ি চালাচ্ছিলাম, এক পর্যায়ে আমি মেনে নিতে পারিনি স্যার। পরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি জানিই না স্যার। পরে আমার পাটার এই অবস্থা। আপনাকে কি কারণে চাকরিচ্যুত করা হয়েছিল? স্যার ড্রপ টেস্ট করছিল স্যার। এটা কিসের আদেশের প্রেক্ষিতে করেছিল? পুলিশ কোয়ার্টারের আদেশে করছিল স্যার। বলছিল আপনার বিরুদ্ধে কি কোনো অভিযোগ ছিল? না স্যার, আমাদের বিরুদ্ধে আপনার চাকরিতে কোনো পানিশমেন্ট আছে? না স্যার, চাকরি লাইফে কোনো লোকদণ্ড গুরুদণ্ড নাই স্যার, কোনো পিডি নাই আমার। পুরস্কার পেয়েছেন কখনো? জি স্যার, 12টা পুরস্কার পাইছি স্যার সরকার। এক হাত সার্জারি করা স্যার, পুরো এখান থেকে এক হাত সার্জারি করা স্যার। চাকরি যাওয়ার পরে স্যার আমি এলিট ফোর্স সিকিউরিটি কোম্পানিতে চাকরি করতাম, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদে স্যার। সিকিউরিটি গার্ডে চাকরি করি স্যার ঢাকাতে। আপনার ওই চাকরি তো এখন নাই? না স্যার, ওই চাকরি আমার এই পাওয়ার জন্য স্যার বলছে আপনি খোলায় করে হাঁটলে তো কোম্পানির লোক, এটা কোম্পানির চাকরি ভাই, আপনি সুস্থ হয়ে আসেন তারপর আবার জয়েন করুন। পরে স্যার আমার এখানে এসে জানতে পারলাম স্যার আমার পায়ে নাকি এমন একটা পর্যায়ে চলে গেছে, ইমিডিয়েটলি অপারেশন না করলে 2-5 দিন থাকলে আমার পা কেটে ফেলানো লাগবে। পুরো হাড় মানে এখান থেকে স্যার এই পর্যন্ত ছড়াই গেছে স্যার ইনফেকশন। এই এক্সরেতে স্যারের যা বলবো, ইমিডিয়েটলি অপারেশন লাগবে স্যার। আপনার জীবন তাহলে খুব কষ্টে কাটছে ভাই। জি স্যার, আমার পরিবারের বা বৃদ্ধ বাবা মা, সংসারের মানে ইনকামের একমাত্র কর্মক্ষম ব্যক্তি আমি স্যার। এখন আমার এই চাকরিটা সাধনের স্যারের আর জানি না তাদের কী সাধ্য ছিল। আজকে ভাগ্যের পরিচয়ে আমরা জানতে পারলাম যে স্যার আমাদের চাকরি থেকে বহিষ্কার করছিল, সে স্যারেরও চাকরি নাই। জানি না কেতে কী করছে, আল্লাহ জানে ভালো। কিন্তু আমাদের কোনো অপরাধ নাই স্যার, কোনো অভিযোগ নাই। নিউ মার্কেট ডিউটি করছি স্যার, কোনো লিখিত আদেশ ছাড়া। পুলিশ আমি সাবেক পুলিশ কনস্টেবল মোহাম্মদ রাশেদুল ইসলাম। আমার ওই সময় ডিবি নাম্বার হয়নি আমাদের, ডিবি নাম্বার ছিল কনস্টেবল ছিল 17/82। তো আমি চাকরিচ্যুত ছিল স্যার 2000 সালে ডিএমপি থেকে। তো এখন স্যার এই ছাত্র জনতার যে আন্দোলন রয়েছে স্যার, আন্দোলনের পর আমাদের হেডকোয়ার্টার থেকে একটা আশ্বাস দিয়েছিল, ঠিক আছে আপনারা আন্দোলন না করে না করে আপনারা দরখাস্ত দেন, আপনাদের দরখাস্তের মাধ্যমে দেখি কী করা যায়, যে কত কী করা যায়। তাই আমরা সম্মিলিত হয়ে আমাদের সিনিয়র অফিসারদের সঙ্গে নিয়ে আমরা দরখাস্ত করছি। এখন আইজি স্যার তো চেঞ্জ হয়ে গেছে, এখন সবাই আমরা হতাশ হয়ে গেছি যে এই নতুন আইজি স্যার আমাদের কী করবে, আমরা তো এটা বুঝতে পারতেছি না স্যার। এখন স্যার নতুন আইজি স্যারের সঙ্গে দেখাও করতে পারতেছি না, যে দেখা করে আমাদের সমস্যার কথা বলবো। অনেক ভাই কালকে এক স্যার আমাদের মারা গেছে, ওই স্ট্রোক করে মারা গেছে স্যার। এই চাকরিতে আসে দিব করে ইয়ে করছে। এখন স্যার এই চাকরি দিব করে আশ্বাস দিয়ে স্যার তার মানে সে স্ট্রোক করে তার একজন রায় আসার কথা ছিল স্যার, তার রায় মানে আসবে, এবং স্ট্রোক করে মারা গেল। এখন চেঞ্জ হওয়ার পরে স্যার মানবত তার ধারণাটা হয়ে যায়, তাই স্ট্রোক করছে স্যার, স্ট্রোক করে মারা গেছে। আবার আরেক ভাই ক্যান্সারে ভুগতেছে স্যার, ওর যে হসপিটালে ভর্তি ক্যান্সারে ভুগতেছে। তো আমরা তো জীবন করতেছি। বর্তমান যে আইজি স্যার আছে, এখন উনি আমরা দেখা করতে যাচ্ছি যে স্যারের সঙ্গে আমরা দেখা করি, স্যারের সঙ্গে কী বলে স্যার আমাদের, যে আমাদের কী দেবে, এটা নেগেটিভ বা পজিটিভ এটা রেজাল্ট দেবে, তাদের সঙ্গে তো আমরা দেখা করতে পারতেছি না স্যার। উনিও তো আশা করতেছি স্যার, উনিও আমার শোনা মাঝে স্যার, জানা মাঝে স্যার, উনিও স্যার মানে বৈষম্য শিকার ছিল, উনিও বৈষম্য শিকার ছিল স্যার। এখন বৈষম্য শিকার থাকার পরে স্যার উনি যদি বলাতে পারে স্যার, আমরা পারবো না কেন স্যার? আজ নতুন আইজি স্যারের সঙ্গে যদি স্যার আমরা দেখা করতে পারি স্যার, বা আমাদের সমস্যা কথা তুলে ধরতে পারি স্যার, তো আমাদের যদি চাকরি ফেরাই দেয় উনি স্যার, তো ওনারও ভালো করবে আল্লাহ, আমরাও ভালো বলবো, তো সবাই ভালো বলবে স্যার। আমাদের ভিকটিম পরিবেশে এই ভিকটিম পুলিশ পরিবারের সর্বপক্ষ থেকে তার পক্ষে বা তার দেওয়ার জন্য স্যার ইয়ে থাকবে না স্যার।